যদি আপনি সার্চ দেন যে ফ্রিল্যান্সিং কি, হাজারো ভিডিও চলে আসবে যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা কি। তারপরে ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো কিছু দিয়েই আপনি এই কাজটা করতে পারবেন। এখন মনে করেন যে আপনার একটা পোর্টফোলিও আছে, আপনি 10 জন 20 জনকে শো করছেন, বাট তারপরে ওই ক্লায়েন্ট কোনো মেসেজ দিতেছে না। এর মানে হলো ওই পোর্টফোলিওতে ঝামেলা আছে, বা ওই পোর্টফোলিও হয়তো বা অতটা ভালো না যেটা ক্লায়েন্ট লাইক করবে। ধরেন মাসের 25 তারিখ প্রিয় বন্ধুর বার্থডে ট্রিট দিতে হবে অথবা নিজের পছন্দের একটা ড্রেস কিনতে হবে, কিন্তু পকেট মানি শেষ। সিচুয়েশনটা কি পরিচিত লাগছে? আমার তো মনে হয় সবার লাইফে প্রতি মাসে অন্তত একবার এই দিনটা আসে। কিন্তু কেমন হতো যদি নিজের হাত খরচটা নিজেই ম্যানেজ করা যেত আর মাস শেষে কিছু টাকাও জমানো যেত? আজ আমরা কথা বলবো কিভাবে পড়াশোনার পাশাপাশি ডিজিটাল স্কিল ব্যবহার করে পকেট মানিকে প্রফিটে কনভার্ট করা যায়। আর এই আড্ডায় আমাদের সাথে আছেন ফ্রিল্যান্সার রাফি ইসলাম ভাই। রাফি ভাই, ওয়েলকাম টু মাই শো। Thank you so much, Apu, for inviting me. Such a nice podcast, Dana Melo Digitale. আর আপনাদের Thank মানে you. সেটআপটা অনেক সুন্দর। আমার এরকম মানে সেটআপে এখন পর্যন্ত আসা হয় নাই। আচ্ছা, ফ্রিল্যান্সিং শুনলেই মনে হয় কি খুব কঠিন কিছু। আসলে মানে আপনি কিভাবে শুরু করছিলেন? না, আমি ফ্রিল্যান্সিং যখন শুরু করছিলাম তখন আমার মেইন ছিল যে আমার কোনো আইডিয়াই ছিল না। তো আমি মেইনলি যখন কাজ শুরু করি সেটা হলো যে 2016 সাল। সো তখন আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আসলে কাজ শুরু করছিলাম। যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ মানে ইট প্রিটি মাচ যে আপনার ক্লায়েন্ট যাই করতে বলবে তাই তুমি করো, দ্যাটস ইট। আচ্ছা, খুবই মানে সাধারণ যে টাস্কগুলো থাকে তো মানে সেগুলো দিয়ে মানে আর কি ক্লায়েন্টের হয়ে আমার করতে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। আপনি বলতে পারেন আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি মানে এই টাইপের কাজ দিয়ে আমি শুরু করছিলাম। তো এটা খুব একটা কঠিন কাজ না। মানে আমরা অনেকে মনে করি যে ফ্রিল্যান্সিং মানে আমি ফ্রিভাবে কাজ করব, তারপরে মানে একটা আর্নিং হবে। মানে এটার আসলে আপনার জায়গা থেকে এটার ব্যাখ্যাটা কি? আচ্ছা, আমি যদি আমার জায়গা থেকে বলি তাহলে বলবো যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা এরকম যে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন। স্বাধীনভাবে মিনস হলো যে আপনার কোনো একটা জায়গায় যেয়ে কাজ করতে হচ্ছে না, ফার্স্ট অফ অল হলো এটা। তারপরে কথা হলো যে আপনার যেকোনো একটা প্লেসে বইসা যদি আপনার ইন্টারনেট কানেকশনটা থাকে, কারণ যেহেতু আপনি বেশিরভাগ কাজ আপনি অনলাইনে করবেন। তারপরে ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আপনি যেকোনো জায়গায় বসে যেকোনো কিছু দিয়েই আপনি এই কাজটা করতে পারবেন। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় যে মানে ফ্রিল্যান্সিং বা আপনার ফ্রিডমটা আমি মেনলি প্রেফার করি যে আমি যেকোনো জায়গায় প্লাস যেকোনো সময় করতে পারবো। তো এই যেকোনো সময়টাও খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সামটাইম এমন হয় যে আমাদের একটা যে একটা টাইম ফ্রেম থাকে। যদি আমি যে কোনো একটা জব করতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কোনো টাইম ফ্রেম নাই। আপনি চাইলে সকালেও কাজ করতে পারবেন, দুপুরেও কাজ করতে পারবেন, রাতেও কাজ করতে পারবেন। সো ইটস আপ টু ইউ, বা এটা আপনার উপর সম্পূর্ণ এটা যে আপনি কখন কাজ করবেন। বাহ! আমার কিন্তু শুনে খুব মজা লাগছে। পড়ালেখার পাশাপাশি আমি যদি এটা করতে চাই, তাহলে কি খুব কঠিন স্কিল মানে কঠিন দক্ষতা অর্জন করতে হবে? আমি কি একটু সহজ উপায়ে কিছু করতে পারি না? পড়ালেখার পাশাপাশি আপনি করবেন, কারণ আমার কাছে যদি কেউ বলে তাহলে আমি বলি আপনার পড়াশোনার পাশাপাশি আপনি করবেন। কারণ আমিও যখন শুরু করছিলাম তখন আমার পড়াশোনার পাশাপাশি আমি এটা করছি। কারণ দেখা গেল যে শুধু যদি আমি পড়াশোনা করি বাংলাদেশে থেকে তাহলে একটু ঝামেলা হয় ফিউচারের ক্ষেত্রে। তো সেজন্য বলব যদি কেউ পড়াশোনার পাশাপাশি শুরু করতে চায় তাহলে সেটা একটা বেস্ট টাইম তা শুরু করার জন্য। আচ্ছা। কিন্তু ওই যে স্কিলের কথা বলছিলাম যে অনেক কঠিন কোডিং এরকম কিছুই কি শিখতে হবে? নাকি আমি একটু সহজ কোনো দক্ষতা শিখেও আমি এই জগতে হাঁটতে পারবো? না, খুবই কঠিন কিছু শিখতে হবে মানে এই ব্যাপারটা আসলে সত্যি না। কারণ আপনি চাইলে খুবই বেসিক স্কিল দিয়েও কাজ শুরু করতে পারবেন। যেমন? যেমন আপনি ধরেন যে কন্টেন্ট রাইটিং আছে, বা আপনি গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে, বা আচ্ছা। আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে এইগুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন। আর এইগুলো শিখতে আপনার তেমন একটা সময় লাগবে না। হোপফুলি মানে 1-2 মাস যদি আপনি সময় দেন তাহলে সবই শিখতে পারবেন। কোথায় শিখতে পারবো বলেন তো রাফি ভাই? যদি আপনি সার্চ দেন যে ফ্রিল্যান্সিং কি, তো ফ্রিল্যান্সিং কি লেখা সার্চ দিলে আপনি দেখবেন যে হাজারো ভিডিও চলে আসবে যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা কি। বা যদি আমি সার্চ দিই যে কন্টেন্ট রাইটিং আমি শিখতে চাই, বা আমি কন্টেন্ট রাইটিং যা লেখে আমি সার্চ দিই, যদি আমি লিখে যে কন্টেন্ট রাইটিং বাংলা টিউটোরিয়াল লিখে যদি আমি সার্চ দিই তাহলে ভালো লেভেলের কন্টেন্ট আমার সামনে আসবে। সেইটা আমি ভালো করে শিখতেও পারবো, বা সেটা দিয়ে আমি শুরু করতে পারবো একটি যদি আমি বলি। হ্যাঁ, অর্থাৎ মানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা আছে যারা আসলে এই স্কিলগুলো শিখিয়ে থাকে। ওখান থেকে আমার দক্ষতাটা মানে আমি অর্জন করতে পারবো আর জি, কি। জি। সেক্ষেত্রে আমার কি লাগতে পারে?
আচ্ছা, তো শেখার জন্য মেইন জিনিসটা বলবো যে আপনার যদি যদি ইন্টারনেট কানেকশনটা থাকে আর সাথে যদি আপনার ল্যাপটপ বা কোনো একটা কম্পিউটার থাকে তাহলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, আমার তো আসলে মানে আমার ল্যাপটপ নাই। হুম, হুম, হুম। তো আমার স্মার্টফোন আছে একটা, ঠিকঠাক চলে। তো আমি সেটা দিয়ে মানে অনেক কষ্টে বাবা-মার কাছ থেকে আমি ওইটাই ম্যানেজ করতে পারছি। তো ওটা দিয়ে আমি আসলে একটা স্কিল নিজের মধ্যে আমি ডেভেলপ করতে চাই। তারপরে আমি এই কাজগুলো করতে চাই। ধরেন আমি গ্রাফিক ডিজাইনিং এ আমি আসলে শিখতে চাই। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। জাস্ট আপনার ওই চেষ্টাটা থাকতে হবে। কারণ আপনি ফোন দিয়ে যে কাজগুলো পারবেন, কনটেন্ট রাইটিং বলেন বা গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো থাকে শুরুর দিকে, তো সেগুলো আপনি ফোন দিয়ে করতে পারবেন চাইলে। বা সেই ইচ্ছাটা আপনার থাকতে হবে মাস্ট। তো এই শেখার জগৎটাতে এবং ফ্রিল্যান্সিং এর জগৎটাতে ছেলেমেয়েদের মধ্যে আসলে কারা একটু এগিয়ে আছে বা বেশি কাজ করছে কারা? এটা যদি কম্পেয়ার করি তাহলে দেখবো যে একটু ছেলেরাই বেশি কাজ করতেছে মেয়েদের তুলনায়। বাট অলরেডি অনেক মেয়ের আছে যারা কাজ করতেছে এখন। গ্রামে বলেন, শহরে বলেন। তো বহুত আসলে যে গ্রাফটা আমি দেখছি বেশিরভাগ যারা ঢাকার বাইরে থাকে, তো সেই সব মেয়েরা দেখা গেল যে আমার ঘরে বসে কাজ করে মেইনলি। তো তাদের একটা চাহিদা থাকে বেশি। কারণ যত মানুষের আমি টেক্সট পাই যে তারা ফ্রিল্যান্সিং করতে চায় বা কিছু একটা। সো তাদের ক্ষেত্রে বেশিরভাগ দেখছি তারা আরকি ঢাকার বাইরেই থাকে। ভাইয়া, যখন ছোটবেলায় আপনি শুরু করেছেন ফ্রিল্যান্সিং জার্নিটা, হ্যাঁ, তখন কি বাবা-মা বকা দিত? আর এখন আপনি যখন ফ্রিল্যান্সার হয়ে গেছেন, আপনার বলছিলেন যে ১০ বছরের এক্সপেরিয়েন্স, এখানে অভিজ্ঞতা। তো এখন এসে মানে বাবা-মার দৃষ্টিভঙ্গিটা কেমন? আর সে সময়ে ঠিক কেমন ছিল? বদলেছে কিনা? না, যখন আমি শুরু করছিলাম তখন একটা জিনিস থাকতো যে আমি মাসকে মাস এরকম কাজ খুঁজতাম, পাচ্ছিলাম না। দেন তারা সামটাইম বলতো যে সারাদিন ফোন নিয়ে বসে থাকো বা ল্যাপটপ নিয়ে বসে থাকো, কাজ-কাম হচ্ছে না বা কিছু একটা। তো এই জিনিসটা তারা বলছে শুরুর দিকে, বাট খুব একটা প্রেশারাইজ তারা করে নাই বা খুব একটা প্রেশার তারা দেয় নাই। বাট এখন যে একটা ভালো লেভেলের পজিশনে আমি গেছি বা তোমার হইছে এরকম অবস্থা, তো সেই ক্ষেত্রে তারা খুবই তোমার অ্যাপ্রিশিয়েট করে বা তারা বলে যে না এটা চালায়া যাও বা এটা ফিউচার আছে। তার মানে এই যে দক্ষতা বা এটার পিছে লেগে থাকলে, পড়াশোনার পাশাপাশি দক্ষতাগুলো অর্জন করলে আমরা আসলে অনেক দূর যেতে পারবো চাইলে। পকেট মানির পাশাপাশি প্রফিটটাও আমরা রাখতে পারবো। হ্যাঁ, খুব ভালো লেভেলের করা যাবে এটা। জি। যখনই ফ্রিল্যান্সিং বলা হয় তখনই পাশাপাশি আরেকটা শব্দ উঠে আসে, সেটা হচ্ছে পোর্টফোলিও। জি। তো পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও ব্যাপারটা হলো যে আপনি যে কাজটা শিখছেন, সেই কাজটার একটা স্যাম্পল যে আমি এই কাজটা পারি। এখন আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, তখন একটা ক্লায়েন্টকে যে কনভিন্স করতে হবে যে আমার এই কাজ তোমাকে আমি করে দিব। এখন কোন কাজটা করে দিব সেই স্যাম্পলটা বলতে পারেন যে পোর্টফোলিও। আচ্ছা, যে আমি যে কাজটা পারি বা যে কাজটা আমি দক্ষতা অর্জন করছি অলরেডি, সেইটার একটা স্যাম্পল আমি যদি একটা পোর্টফোলিও হিসাবে বানাই এবং ওইটা যদি ক্লায়েন্টকে দেখাই, তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো পোর্টফোলিওটা খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে চান। বাট পোর্টফোলিও সামটাইম না হলেও চলে। বাট আমি বলব যদি আপনার পোর্টফোলিও থাকে সবচেয়ে ভালো হবে এটা। মানে আমি এর আগে আমি কাজ করছি, ওই জিনিসটা হ্যাঁ, আমি হ্যাঁ। যদি দেখাতে পারি তাহলে ভালো। কিন্তু আমি কোথায় দেখাবো? মানে সেই জায়গাটা কোথায়? আমার দক্ষতা যে আমি দেখাতে চাই, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, ওই ওই প্ল্যাটফর্মগুলা কোনগুলা? আচ্ছা, সেক্ষেত্রে বলব অনেক অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। আপনি যদি দেখেন যে Fiverr আছে, Upwork আছে। সো এই ২ টা খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং এইখানে যদি আপনি আপনার সার্ভিসটা শো করতে পারেন, তো সেখান থেকে কাইন্ড অফ ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। কারণ আপনি যদি স্যাম্পলটা শো করেন বা আপনার কাজের যে দক্ষতাটা সেটা যদি আপনি প্রপারলি শো করতে পারেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে নক দিবে বা ক্লায়েন্ট আপনাকে টেক্সট করবে। দেন আপনি কনভারসেশনটা চালু করে আপনি কথা বলে ক্লায়েন্টের সাথে দেন আপনি আস্তে, আস্তে কাজ করবেন। এইটা বাট আপনি এই যে Fiverr, Upworkটা বাংলাদেশে খুবই জনপ্রিয় যদি বলি প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এছাড়া আরেকটা জিনিস হয় না রাফি ভাই, আমি না কিছু ফেসবুক গ্রুপও দেখেছি, যেসব গ্রুপের মধ্যেও মানে গ্রাফিক ডিজাইনার খুঁজছি, আমার এই জিনিসটা বানিয়ে দিতে হবে, আপনাদের পরিচিত কোনো গ্রাফিক ডিজাইনার আছে কিনা, বাজেট এরকম, এভাবে করে কিন্তু কিছু কিছু গ্রুপেও ইয়া করা যায়। অর্থাৎ ফেসবুক গ্রুপের মাধ্যমেও কি পসিবল এই কাজগুলো পাওয়া? হ্যাঁ, অবশ্যই পসিবল। ফেসবুকে পসিবল, আরও যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতেই যদি আপনি সাপোজ একটা কাজ করেন, এখন ওই কাজের স্যাম্পল বলেন, ওই কাজ নিয়ে যদি আপনি ভেরিয়াস ধরনের গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন, তো সেই ক্ষেত্রে ফেসবুক আছে বা যত ধরনের আমি যদি বলি যে সোশ্যাল মিডিয়া আছে, সবগুলোতেই কাজ পাওয়া সম্ভব।
জাস্ট Okay. আপনার ওই স্যাম্পলগুলো মাঝে মধ্যে শো করতে হবে বা ওই টাইমটা অ্যাক্টিভ থাকা লাগবে যে কোথায় আমি ক্লায়েন্টটা পাইতে পারি বা কোন গ্রুপে দিলে কার কি সমস্যা আছে ওইটা দেখা যদি আমি তাকে একটা টেক্সট করতে পারি বা তাকে রিচ আউট করতে পারি তাহলে কাজ পাওয়াটা আরও সোজা। ফাইবার আপওয়ার্কের থেকে একটু বেশি সোজা। হ্যাঁ, কারণ ফেসবুকে আমাদের বিচরণটা একটু বেশি না। রাইট। আর ভালো হলো যে আমরা ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমরা আসলে আরো অনেকগুলা গণ্ডি আছে যেখানে গিয়ে আমরা আমার কাজটা যদি আমি করতে চাই ফ্রিল্যান্সিং তাহলে করতে পারবো পড়াশোনার পাশাপাশি ডিজিটাল স্কিল অর্জনের মাধ্যমে। আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করে ফেলি যেখানে আমি ঝটপট করে প্রশ্ন করবো, আপনাকে একদম তার চেয়েও ঝটপট উত্তর দিতে হবে। ওকে, আমি একটু কোয়েশ্চেনগুলো দেখি। আচ্ছা, রাফি ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, জি, ফ্রিল্যান্সারদের জন্য একটা মাস্ট হ্যাভ টুল। ইন্টারনেট। ওকে, নতুনদের সবচেয়ে বড় ভুল কি? শুরু না করা। শুরু না করা। ওকে, ক্লায়েন্টদের সাথে বার্গেন করা, হ্যাঁ নাকি না? হ্যাঁ। নতুনদের জন্য এক শব্দের পরামর্শ। কনফিডেন্ট থাকো। ওকে, আত্মবিশ্বাস। আপনার প্রথম অনলাইন আর্নিং কত ছিল? $5। $5? তাও তো ভাই অনেক। জি। ভাইয়া প্রত্যেকটা প্রশ্নের খুবই দারুণ উত্তর দিয়েছেন। রাফি ভাই তো তার শুরুর পকেটের খবরটা বললেন। আপনাদেরও কি অনলাইনে ছোটোখাটো আয়ের কোনো মজার অভিজ্ঞতা আছে? কমেন্টে আমাদের এখনই জানান। তো রাফি ভাই, যেটা বলছিলাম, এই যে আমরা প্ল্যাটফর্ম বুঝলাম, আমরা কাজ বুঝলাম, আমরা পোর্টফোলিও বুঝলাম, এই সব কিছু নিয়ে আমি তো আসলে ক্লায়েন্টের কাছে যেতে চাই যেখান থেকে আমার আর্নিংটা হবে। তো এইগুলো থেকে আমি কাজ পেতে পারি, ঠিক আছে, কিন্তু ক্লায়েন্ট ধরা একটা ব্যাপার আছে না, একটা শব্দ, এই ক্লায়েন্ট আমি ধরবো কিভাবে? আচ্ছা, মানে এই যে ক্লায়েন্ট কীভাবে ধরতে পারি, মানে এইটা বলতে পারেন যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারেন বা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমার ক্লায়েন্ট কীভাবে আমি পাবো। কারণ আপনি যে কোনো একটা দক্ষতা বা যে কোনো কিছু একটা আপনি মানে শিখতেই পারবেন। আপনি যদি একটা ভালো সময় দেন এই সেক্টরে তাহলে আপনি শিখতে পারবেন। বাট ক্লায়েন্ট ধরাটাই হলো মেইন কৌশল, আপনার জানতে হবে বা ওইটা নিয়েই আপনার কাজ করতে হয় ফিউচারে। আমাদের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এমন ব্যাপারটা হয় যে সামটাইম মাসকে মাস চলে যায় বাট আমরা ক্লায়েন্ট পাই না। এখন সমস্যা যেটা হয় যখন আমরা ক্লায়েন্ট পাই না বা আমরা ক্লায়েন্ট মানে পাচ্ছি না, আমরা টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না, তখন আমাদের একটা ফোবিয়া কাজ করে যে আমি হয়তোবা কাজ পাবো না বা কাজ আমাকে দিয়ে হবে না, এবং এইটাই হলো ফ্রিল্যান্সিংয়ের একটা সমস্যা। বাট আপনি যদি কাজ পাইতে চান তাহলে আপনার প্রতিনিয়ত ট্রাই করতে হবে এবং যতবার আপনি ফেল করবেন ততবারই মনে করতে হবে আমার আরও বেটার কিছু করতে হবে। এখন মনে করেন যে আপনার একটা পোর্টফোলিও আছে, এখন ওই পোর্টফোলিও আপনি শো করতেছেন ক্লায়েন্টকে, আপনি 10 জন 20 জনকে শো করছেন, বাট তারপরও ওই ক্লায়েন্ট কোনো মেসেজ দিতেছে না। এর মানে হলো ওই পোর্টফোলিওতে ঝামেলা আছে বা ওই পোর্টফোলিও হয়তো বা অতটা ভালো না যেটা ক্লায়েন্ট লাইক করবে। তো এই বিষয়গুলো আপনার মানে সেলফ রিয়েলাইজেশন থেকে বা আপনার নিজে জিনিসটা বুঝতে হবে, দেন বুঝে আপনার ওইটা ইমপ্রুভ করতে হবে। এখন শুরুর পর্যায়ে এই ঝামেলাটা হয় যে এখন যদি আমি বলি যে ভাই 10 জন ক্লায়েন্ট খুঁজতেছে, সবাই পাচ্ছে বাট আমি পাচ্ছি না কেন? এটা অনেক বেশি হয়। হ্যাঁ, এটা হয়। বাট এই ট্রিক্সটা এমন যে আপনার কমিউনিকেশনটাও খুবই ইম্পর্ট্যান্ট, যে আমি কিভাবে ক্লায়েন্টকে পটাবো বলতে পারেন বা কনভিন্স করতে পারি। এবং এইটা করার জন্য আপনি যদি ফাইবারে করতে চান তাহলে মানে আপনার ভিন্ন ওয়ে ফলো করতে হবে। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি মানে জিনিসটা করতে চান তাহলে অন্য ওয়েতে ফলো করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমাকে কতটুক ভালোভাবে আমি একটা ক্লায়েন্টকে বলতে পারি যে আমার এইটা কাজ, আমি এই দক্ষতাটা অর্জন করছি, আমার এইটা পোর্টফোলিও আছে, সো তুমি এইটা দেখো এবং তোমার যে সার্ভিসটা আছে সেটা আমি কতটুকু দিতে পারবো। এখন বেশিরভাগ যে ভুলটা আমরা করে থাকি, আমরা সবসময় আমাদের দক্ষতাই বলতে থাকি যে আমি এইটা পারি, মানে এই স্কিল আমার, এই হ্যান ত্যান, এগুলো আমরা বেশিরভাগ বলি। বাট আমাদের এটাও বলতে হবে তোমার যে সমস্যাটা আছে, একটা ক্লায়েন্টের যে সমস্যা, সেইটা আপনার বুঝে তাকে ওই সলিউশনটা দিতে হবে যে তোমার এই প্রবলেমটা সলিউশন আমি এইভাবে দেবো। এই জিনিসটা যদি আপনি ভালো করে কোনো ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন বা বোঝাইতে পারেন তাহলে দ্যাটস ইট। তো এই কনসেপ্টটা ক্লিয়ার হলে কাজ পাওয়াটা খুব একটা কঠিন কিছু না আসলে। মানে নিজেকে আসলে দিন নিজেকে উন্নত করতে হবে। এবং সম্মানের জায়গাটা হয় কি, মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব হেরফের করে। যার অভিজ্ঞতা বেশি সে তো অবশ্যই একটু বেশি চাইবে, আর যে আমরা যারা নতুন করতে চাইছি, শিখতে চাইছি, বুঝবো কিভাবে আসলে কি চাইবো, এটা একটা অনেক বড় কনফিউশন। তখন আসলে এটাকে কিভাবে করে ম্যানেজ করা যায়? আচ্ছা, মানে এই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা থাকে যে আমি কি বাজেট বলবো আমি জানি না, তো সেক্ষেত্রে আপনার
আপনার সেক্টরে যারা কাজ করতেছে সো তাদেরকে ফলো করতে পারেন। যারা শুরু করছে বা যদি আমি বলি যে আপনি Fiverr থেকে একটা ভালো আইডিয়া পাবেন যে যারা নতুন শুরু করছে তারা কী লেভেলের বাজেট ধরতেছে। তো ওই বাজেটটা নিয়ে আপনি যদি 10 জনকে ফলো করেন যে তারা কি বাজেট বলতেছে ওই অনুযায়ী আপনারা বাজেট বলতে পারেন। এখন ক্লায়েন্টকে বাজেট একটা রেঞ্জ অনুযায়ী বলতে পারেন। মানে ফিক্স না বললে একটা হ্যাঁ। রেঞ্জের মধ্যে। হ্যাঁ, তো আপনি কীভাবে বলতে পারেন যে যদি তুমি এই কাজটা করাইতে চাও তাহলে তোমার মানে এইটা দিতে হবে, বা যদি তুমি মানে এই কাজটার সাথে মানে এই জিনিসটাও চাও তাহলে আরেকটু বাজেট বাড়বে। সো এই ওয়েতে যদি আপনি মানে মাল্টিপল অপশন দেন তাহলে সবচেয়ে বেস্ট আপনার জন্য যে ওই ক্লায়েন্ট চুজ করবে তার বাজেট অনুযায়ী। সামটাইম ক্লায়েন্টের বাজেটে সমস্যা থাকে যে আমার একটু মানে বাজেট কম, আমার বাজেট টাইট, তো আমি কম বাজেটে করাবো। সো ওই বলার যে সুযোগটা আপনার ক্লায়েন্টকে দিতে হবে, সে যেন বলতে পারে যে আমার বাজেট একটু কম আছে, সো তুমি এই বাজেটে করাও। এখন শুরুতেই যদি আপনি খুব বেশি চাইয়া ফেলেন তাইলেও ঝামেলা, আর বেশি কম চাইলেও ঝামেলা আছে। তো এই জিনিসটা আপনি ওই মানুষকে আরো 10 জন 20 জন মানে যারা একটা আপনার লেভেলে কাজ রিসার্চ করে জি, নিতে জি, জি, হবে হ্যাঁ। পাশাপাশি এই কাজগুলো যারা করছে তাদের নিয়ে। আর একটা প্রবলেম কিন্তু যারা ফ্রিল্যান্সিং এ আছে তারা এটাও ফেস করে, আপনি করেছেন কিনা কখনো একটু বলেন, যে পেমেন্টের ব্যাপারে ধরেন কাজ করলো, মানে আমি কাজ করলাম বা আপনি কাজ করলেন, কিন্তু পরে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক ডিলে হচ্ছে, অনেক দেরি হচ্ছে, বা দিচ্ছেই না, বা ক্লায়েন্টকে আর পাওয়াই যাচ্ছে না খুঁজে, এরকম কিন্তু হয়। আপনার কি এরকম হয়েছে কখনো? বহুতবার হইছে। আর বহুতবার হইছে কি, মেইনলি যদি বলি আমার Fiverr এ বেশিরভাগ হইছে এটা, যে অনেক ক্লায়েন্ট আছে যারা কাজ করায় এবং তারা অ্যাকচুয়ালি আসলে ক্লায়েন্ট না। তারা এই টাইপের কিছু থাকে, বলতে পারেন যে তারা কাজ করিয়ে নিবে বাট আপনাকে টাকা দিবে না। সো এই টাইপের সিচুয়েশন সব ফ্রিল্যান্সারদেরই আজকে হোক কালকে হোক মানে এটা আপনার মানে হবেই। সো ওইটার ক্ষেত্রে আপনার ফুল প্রুফ কোনো প্ল্যান নাই যে এই টাইপের কীভাবে জিনিসটা এড়ায় যাবো, বাট আপনার দেখতে হবে যে কোন দেশি ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি, এইটা খুবই ম্যাটার করে। বাট আমি বলবো যে সব ক্লায়েন্ট আবার এরকম না। মানে আপনার একটা অভিজ্ঞতা যদি শুনতে চাই ভাই, মানে আচ্ছা। একটা মানে এইরকম একটা খপ্পরে পড়ে গেছেন। আচ্ছা, তো সেই অভিজ্ঞতা বলবো যে আমার মানে Fiverr এ এমন একটা হয়েছিল। তো সেটা হলো যে $300 মতো একটা কাজ ছিল এবং সেই $300 কাজটা আমাকে মানে ফুল কমপ্লিট হয়ে গেছে। কাজও কমপ্লিট করছি। সে আমাকে একটা মানে ভালো একটা 5 স্টারও দিছে। দেয়ার পরে সে ১-২ মাস পরে, ২ মাস পর হঠাৎ করে সে ক্যানসেল করে দিছে। তার কোনো কারণ নাই। দেন আমি মানে Fiverr-কে জানাইছি বাট তেমন একটা লাভ হয় নাই এবং তারপরে আমি জানতে পারছি যে সে একজন মানে স্ক্যামার কাইন্ড অফ। সো আপনার একটু মেন্টালি একটু মানে একটু মানে এই জিনিসটা নিজেকে মাথায় রাখতে হবে যে আপনার মাথায় এইটা রাখতে মানে হবে, হইতে হ্যাঁ। পারে আপনার লাইফে। এইটা আপনার কোনো ফিক্স নাই বাট এই টাইপের হওয়ার চান্স কম যদি আপনি একটু বুঝে শুনে কাজ করেন। আপনি যদি একটু মানে স্ক্যামার ক্লায়েন্টকে কি যাচাই, বোঝার কোনো ওয়ে আছে? এইটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো যে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কম কাজের জন্য বেশি পে করতে চায় শুরুতে, যদি এই টাইপের হয়, তোমার এই টাইপের এখন বর্তমানে অহরহ হচ্ছে। মানুষকে খুবই সিম্পল কাজ যে জিনিসটা করতে আপনার 30 মিনিট লাগবে, তো সেই কাজের জন্য বলতেছে তোমাকে মানে $500 দিব। তো এই টাইপের যদি অফার কেউ করে তাহলে শুরুতেই বুঝতে হবে যে আপনাকে টাকা তো দিবেই না, প্লাস আপনার আরও অনেক সমস্যা হইতে পারে। সো এই টাইপের ক্লায়েন্ট থেকে একটু দূরে থাকতে হবে এখন। কাজ নেবার আগে আমার কি ক্লায়েন্টের সাথে কোনো বিষয় নিয়ে এই বা কাজ নিয়ে এগুলো নিয়ে আগেই আলোচনা করে রাখা, এমন কি কোনো ব্যাপার আছে, করে রাখতে হয়? যদি আপনার মানে এই টাইপের যদি সন্দেহ থাকে শুরুতে যে আপনার এখনও মানে এই যে ক্লায়েন্ট আছে সে আপনাকে পে করবে কিনা, এটা যদি ডাউট থাকে তো ক্লায়েন্টকে আপনি ভালো করে জিজ্ঞেস করবেন যে তুমি কোন কাজটা করাইতে চাও বা কিভাবে করাইতে চাও। তারপর যখন সব মানে ঠিক হয়ে যাবে তারপর তাকে বলবেন যে আমরা টাকাটা কোন মাধ্যমে নেব। তো এখন যখনই আপনি যে টাকার কথা বলবেন, এখন শুরুতেই আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, মার্কেট প্লেস মিনস হলো যে মানে Fiverr, Upwork যদি বলি, তো এই প্ল্যাটফর্মের যদি বাইরে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে টাকা শুরুতে ক্লায়েন্ট কিছু দিবে, তারপরে আপনি কাজ শুরু করবেন। এখন এই জিনিসটা করলে মোটামুটিভাবে আপনি সেফ থাকবেন। আর এইভাবেই আমরা কাজ করি। আর Upwork-এ এই জিনিসটা হয় না, খুবই কম হয়। মানে Upwork-টা মোটামুটি বলতে পারেন যে একটু ভালোভাবে তারা মেইনটেইন করতেছে মার্কেট প্লেসটা, তো সেই ক্ষেত্রে হওয়ার চান্স কম। বাট Fiverr-এ এটা বেশিরভাগ হয়। আচ্ছা, টাকা নেওয়ার মাধ্যমটা যদি একদম সহজ ভাষায় জিজ্ঞেস করি, যে দেখা যায় কি বাইরের দেশের কাজ আমি হয়তোবা করে দিচ্ছি কোনো ক্লায়েন্টের, তো সে আমাকে আসলে পেমেন্ট করবে, ওই মেথডটা কি হতে পারে? বাইরের কান্ট্রির কোনো কাজ যদি আপনি করতে চান তো আমাদের বাংলাদেশ থেকে যেটা আছে পায়োনিয়ার একটা মাধ্যম আছে, পায়োনিয়ার মাস্টার কার্ড। তো এই মাস্টার কার্ডের মাধ্যমে আপনি যে কোনো একটা টাকা পয়সা লেনদেন করতে পারবেন, সমস্যা নাই। বাট সামটাইম এমন হয় যে এই পায়োনিয়ারটা ওই ক্লায়েন্টের থাকে না।
তো এইটা একটু ঝামেলা বাংলাদেশের জন্য, কারণ আপনার সেই লেভেলের কোনো মাধ্যম নেই। তখন আপনার ওই ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্ট ব্যাংকে পেমেন্ট করতে পারবে। তো এই ওয়েতে সামটাইম নেওয়া হয়, কারণ সবার পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে না। বাট আপনি যদি ফাইবারে কাজ করেন বা যদি আপওয়ার্কে কাজ করেন, তাহলে পায়োনিয়ারটা মাস্ট বাংলাদেশিদের জন্য। তো বাংলাদেশের জন্য সেটা যেহেতু আছে, এবং সেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের যা পেমেন্ট আপনি নিতে চান সবই নিতে পারবেন, ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে বলতেছি। আর এর বাইরে হলে হচ্ছে সাধারণত ব্যাংক অ্যাকাউন্টেই হ্যাঁ, লেনদেনটা হয়ে যায়। রাফি ভাই, আজকের আড্ডাটা ছিল দারুণ। আপনাকে পেয়ে আমি ভীষণ ইন্সপায়ার্ড। আজকের আড্ডায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। পড়াশোনার পাশাপাশি রাফি ভাইয়ের টিপস অনুযায়ী আমরাও স্কিল ডেভেলপ করে স্বাবলম্বী হতে পারি। আজকের আড্ডা থেকে আমরা জানলাম কন্টেন্ট রাইটিং বা গ্রাফিক্স ডিজাইনিংয়ের মতো স্কিল দিয়েও আয় করা পসিবল। প্রথম কাজের জন্য নিজের প্রোফাইল আর ফেসবুক গ্রুপটাই কিন্তু বেস্ট জায়গা। পড়াশোনা ও কাজের ব্যালেন্স করা এবং অনলাইন স্ক্যাম থেকে সেফ থাকা জরুরি। সো চলেন স্মার্টলি শিখি আর ঘরে বসে পকেট মানি নিজেই ইনকাম করি। আপনি কোন ডিজিটাল স্কিলটা শিখতে চান কমেন্টে জানান। টাটা।